হ্যালো মুভি লাভার্স, আশা করি সবাই বেশ ভালো আছেন। বর্তমানে এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন যে কিনা জেমস বন্ডকে চেনে না। এটা এমন এক ক্যারেক্টার যার ফ্যান ফলোইং এর অভাব নেই। তাই আজকে আপনাদের জন্য জেমস বন্ডের আরও একটা মিশনের গল্প নিয়ে হাজির হয়েছি, যেখানে মিস্টার বন্ড কোনো একটা মাফিয়া গ্যাংয়ের সঙ্গে নয়, বরং পুরো একটা গ্লোবাল মাফিয়া অর্গানাইজেশনের বিরুদ্ধে লড়াই করে, তাও আবার নিজের ডিপার্টমেন্টের বিরুদ্ধে গিয়ে। আসলে সে কি পারবে একা ওই অর্গানাইজেশনকে শেষ করতে, নাকি এবার জেমস বন্ডের গল্পটাই শেষ হয়ে যাবে? এই সকল প্রশ্নের উত্তর আমরা জানব 2015 সালের অসাধারণ একটা অ্যাকশন থ্রিলার মুভি স্পেকট্রা এর গল্প থেকে। বলাই বাহুল্য যে মুভিটা সুপার এক্সাইটিং হতে চলেছে। তাই চলুন ভিডিওতে সবাই একটা করে লাইক দিয়ে সরাসরি গল্পে চলে যাই। শুরুতেই আমরা গল্পের মেইন ক্যারেক্টার এবং আমাদের সবার ফেভারিট জেমস বন্ডকে দেখতে পাই। সে মেক্সিকোতে গিয়ে মার্কো নামের একজন গ্যাংস্টারকে খুঁজে বেড়াচ্ছিল। তার খোঁজ পাওয়া মাত্রই জেমস পৌঁছে যায় তার আস্তানায়, তবে ভেতরে না গিয়ে পাশের বিল্ডিং থেকে তার উপর নজর রাখতে থাকে। মার্কো ওই সময় অন্য একজন গ্যাংস্টারের সঙ্গে মিটিং করছিল। তারা ওই সন্ধ্যায় মেক্সিকোর সবচেয়ে বড় স্টেডিয়ামে বোম ব্লাস্ট করার প্ল্যান করছিল। তবে তারা কিছু করার আগেই জেমস তাদের উপর অ্যাটাক করে। দুই গ্রুপের মধ্যে গোলাগুলিতে মার্কোর ফ্ল্যাটে একটা ব্লাস্ট হয় এবং জেমসের চোখের সামনেই ধীরে ধীরে ওই বিল্ডিংটা ধসে পড়ে। জেমস সেটা দেখে বেশ ঘাবড়ে যায়, কারণ বিল্ডিংটা ধসে তার উপরেই পড়তে যাচ্ছিল। সে কোনো মতে নিজেকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু ততক্ষণে তার বিল্ডিংও অনেকটা ভেঙে গিয়েছিল। তাই সে জীবনের ঝুঁকি নিয়ে খুব কৌশলে নিচে নেমে আসে। কিন্তু নিচে নামার পর সে দেখে মার্কো এখনও বেঁচে আছে। সে যখন জেমসের হাত থেকে পালিয়ে হেলিকপ্টারে উঠে যাচ্ছিল, তখনই জেমস গিয়ে তাকে পাকড়াও করে। চলন্ত হেলিকপ্টারের মধ্যেই চলতে থাকে তাদের দুজনের লড়াই। একটা পর্যায়ে জেমস মার্কো এবং পাইলটকে মেরে হেলিকপ্টার নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এসবের মাঝে সে মার্কোর কাছ থেকে অক্টোপাসের ডিজাইন আঁকা একটা অদ্ভুত আংটি পেয়েছিল। জেমসের মনে হচ্ছিল এই আংটির কোনো রহস্য আছে, কিন্তু কি সেটা তার জানা ছিল না। তার এই মিশনের কথা রাতারাতি MI6 এর ডিরেক্টর এম এর কাছে পৌঁছে যায়। এখানে একটা কথা বলে রাখি, সিক্রেট এজেন্টদেরকে ব্যক্তিগত নামে ডাকা হয় না, তাদের প্রত্যেকেরই একটা কোড নেম থাকে। তাই এখানেও এজেন্টদের জন্য কোড নেম ব্যবহার করা হয়েছে। যারা জেমস বন্ডের অন্যান্য মুভিগুলো দেখেছেন তারা অবশ্যই এই বিষয়টা জানেন, তবে যারা জানেন না তাদের জন্য একটু বলে দিলাম আর কি। আর জেমস বন্ডের কোড নেম তো আমরা সবাই জানি, 007। যাই হোক, জেমসের মেক্সিকোর অপারেশন সম্পর্কে শুনে এম ভীষণ রেগে যায়, কারণ জেমস এই অপারেশনটা কাউকে না জানিয়ে এবং কারো পারমিশন না নিয়েই করেছিল। তাই সে জেমসকে ডেকে জেরা করতে শুরু করে যে সে মেক্সিকোতে কেন গিয়েছিল আর পারমিশন ছাড়া কেন সে মার্কোকে মেরে ফেলল। তখন জেমস জানায় এটা একটা কোইন্সিডেন্স ছিল মাত্র। সে মেক্সিকোতে ভ্যাকেশনে গিয়েছিল, কিন্তু সেখানে গিয়েই মার্কোর ভয়ঙ্কর প্ল্যান সম্পর্কে জানতে পারে। সে যদি মার্কোকে না মারত তাহলে সেদিন স্টেডিয়ামে অনেক মানুষ মারা যেত। যদিও জেমসের কথায় যুক্তি ছিল, কিন্তু প্রোটোকল অনুযায়ী এম তাকে কিছুদিনের জন্য সাসপেন্ড করে দেয়। জেমস চুপচাপ সেটা মেনে নিয়ে চলে যাচ্ছিল, আর তখনই তার সাথে দেখা হয় তাদের নতুন জয়েন্ট সেক্রেটারি ম্যাক্সের সাথে, যার কোড নেম হলো সি। ম্যাক্স মূলত MI5 বা MI6 এর মতো সিক্রেট এজেন্সিগুলোকে একত্রে করে 9 আইস নামের একটা নতুন সিক্রেট গ্রুপ তৈরি করতে চাচ্ছিল। তার ধারণা সবাই একসাথে কাজ করলে তাদের মধ্যে একতা বাড়বে এবং তাদের কাজও সহজ হয়ে যাবে। জেমসও তার এই আইডিয়াটার অনেক প্রশংসা করে, তবে সে বেশি কিছু বলার আগেই এম তাকে সেখান থেকে চলে যেতে বলে, আর পরদিন মেডিকেল চেকআপের জন্য তাদের এক্সপার্ট কিউ এর সঙ্গে দেখা করতে বলে। সেখান থেকে বেরোনোর পথে জেমসের সাথে তাদের ডেটা এক্সপার্ট মানি পেনির দেখা হয়। সে জেমসকে পুরনো কেসের কিছু ফাইল দিতে এসেছিল, কিন্তু তার জানা ছিল না যে জেমস অলরেডি সাসপেন্ড হয়ে গিয়েছে। তো জেমস তাকে ওই ডকুমেন্টগুলো রাতে তার বাড়িতে গিয়ে দিয়ে আসতে বলে। সেটা শুনে মানি পেনি একটু অবাক হয় ঠিকই, তবে জেমসের কথা মতো রাতে তার বাড়িতে পৌঁছে যায়। তবে এতক্ষণে সে জেমসের ব্যাপারে জেনে গিয়েছিল। সে জেমসকে এই ব্যাপারে জিজ্ঞেস করলে জেমস কোনো রিয়্যাক্ট করে না। সেটা দেখে মানি পেনি বুঝে যায় যে এই সব কিছুর পেছনে জেমসের কোনো উদ্দেশ্য আছে, তবে সেটা হয়তো সে কারোর সঙ্গে শেয়ার করছে না, কারণ সে কারো উপর বিশ্বাস করতে পারছে না। আর ঘটনাক্রমে তার সন্দেহটা সঠিকই ছিল। তো জেমস তখন তাকে তাদের পুরনো ডিরেক্টরের একটা ভিডিও দেখায়। সেখান থেকে জানা যায় যে ডিরেক্টরই মূলত জেমসকে মেক্সিকোতে গিয়ে মার্কোকে মারতে বলেছিল, আর তাকে সতর্ক করে দিয়েছিল যে সে যেন কোনোভাবেই মার্কোর ফিউনারাল মিস না করে। ভিডিওটা দেখে মানি পেনি হতবাক হয়ে যায়। সে জেমসের কাছে জানতে চায় যে সে ভিডিওটা কোথায় পেয়েছে। জেমস জানায় ডিরেক্টর মারা যাওয়ার পর এই সিডিটা সে তার লেটার বক্স থেকে পেয়েছে। অর্থাৎ ডিরেক্টর নিজেও চাচ্ছিল না এই বিষয়টার অন্য কেউ জানুক, তাই জেমসও কাউকে জানায়নি।
সে মানিপেনিকে আরও জানায় যে 3 দিন পর রোমে মার্কোর ফিউনারাল অনুষ্ঠিত হবে। সেটা শুনে মানিপেনি একটু টেনশনে পড়ে যায়, কারণ ডিরেক্টর এম কখনোই জেমসকে সেখানে যাওয়ার পারমিশন দেবে না। তাই জেমস এ ব্যাপারে মানিপেনির সাহায্য চায়। সে মার্কোর কাছ থেকে দ্য পেল কিং নামটা শুনেছিল, তাই সে মানিপেনিকে ওই নামের রহস্য খুঁজে বের করতে বলে। এতে মানিপেনি একটু অবাক হয়ে যায় যে জেমস সবাইকে ফেলে তার উপর বিশ্বাস করছে কেন। তখন জেমস বলে দেয় তার মন বলছে তাই। মানিপেনি তখন তার কথা মেনে নিয়ে সেখান থেকে চলে যায়। তো পরদিন জেমস তার এক এজেন্ট বন্ধুর সাথে দেখা করে এবং তার কাছ থেকে ম্যাক্সের ব্যাপারে কিছু ইনফরমেশন পায়। ম্যাক্সের 9 আইস তৈরির পেছনে মূল লক্ষ্যই হচ্ছে ডাবলও প্রোগ্রামটাকে বন্ধ করা, অর্থাৎ জেমসদের টিমের সব এজেন্টদেরকে বাতিল ঘোষণা করা। তাদের দুর্বলতাগুলো নিয়ে সে একটা বড়সড় রিপোর্টও তৈরি করেছে, যেটা সে টোকিওতে হতে যাওয়া এজেন্টদের মিটিংয়ে তুলে ধরবে। যদি সবাই রাজি হয়ে যায় তাহলেই জেমসের টিম শেষ। কিন্তু প্রশ্ন হলো, ম্যাক্স হঠাৎ জেমসের পেছনে উঠে পড়ে লাগলো কেন? এর উত্তর আমরা সামনে জানতে পারবো। এসব নিয়ে কথা বলতে বলতেই তারা কিউ এর কাছে পৌঁছে যায়। কিউ জেমসের শরীরে একটা ট্র্যাকিং চিপ ইনস্টল করে দেয়, যার মাধ্যমে সব সময় জেমসের উপর নজর রাখা যাবে। সেটা দেখে জেমস একটু টেনশনে পড়ে যায়, কারণ তার তো এখনো অনেক কাজ বাকি। তাই সে মানিপেনির মতো কিউকেও তার দলে টানার সিদ্ধান্ত নেয়। সে কিউকে তার লোকেশনটা কিছুদিনের জন্য ডিপার্টমেন্ট থেকে লুকানোর রিকোয়েস্ট করে, কিন্তু কিউ তাতে রাজি হয় না, কারণ তাকে প্রত্যেক মিনিটেই ডিরেক্টর এম এর কাছে রিপোর্ট করতে হয়। এসব কথা বলতে বলতে তারা একটা গাড়ির সামনে গিয়ে দাঁড়ায়, যেটা কিউ স্পেশালি জেমসের জন্য বানিয়েছিল। সম্পূর্ণ বুলেট প্রুফ, হাই স্পিড এবং আরও অনেক ফিচার আছে গাড়িটাতে। কিন্তু দুর্ভাগ্যবশত জেমসের করা ভুলের কারণে গাড়িটা 009কে দিয়ে দেওয়া হচ্ছে। সেটা শুনে জেমস একটু আপসেট হয়ে যায়। তাই তার মন ভালো করার জন্য কিউ তাকে একটা ঘড়ি দেয়। জেমস তার কাছে জানতে চায় যে এই ঘড়ির কোনো স্পেশালিটি আছে কিনা। কিউ জানায় এটা ঠিকঠাক সময় দেখায় এবং এর অ্যালার্ম সিস্টেম বেশ স্ট্রং। সোজা কথায় বলতে গেলে সেটাতে কোনো স্পেশাল ফিচার নেই, তবুও জেমস ঘড়িটা যত্ন করে নিজের কাছে রেখে দেয়। এরপর আবারও সে কিউকে কনভিন্স করার চেষ্টা করে। তখন কিউ জানায় যে সে কোনোভাবেই জেমসকে সাহায্য করতে পারবে না। তবে সে কৌশলে জেমসকে জানিয়ে দেয় যে জেমসের শরীরের চিপটা অ্যাক্টিভ হতে 48 ঘন্টার সময় লেগে যাবে, অর্থাৎ জেমসের হাতে 48 ঘন্টার সময় আছে। সেটা শুনে জেমস খুশি মনে তার কাজে বেরিয়ে পড়ে। প্রথমে সে মানিপেনিকে একটা সিক্রেট মোবাইল পাঠায়, যার মাধ্যমে তারা যোগাযোগ করতে পারবে, কারণ সে জানতো তার কল ট্যাপ করা হবে। এরই মাঝে কিউ সেই গাড়িটা 009কে দিতে গিয়ে দেখে জেমস গাড়ি নিয়ে পালিয়েছে, কিন্তু তার কিছুই করার ছিল না, কারণ জেমস ততক্ষণে রোমের উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছে। জেমস সেখানে পৌঁছে মার্কোর ফিউনারালে অ্যাটেন্ড করার পর সে মার্কোর ওয়াইফ লুসিয়ার সঙ্গে দেখা করে। শুরু থেকেই তার লুসিয়ার উপর সন্দেহ ছিল, তাই সে লুসিয়াকে মেরে ফেলার হুমকি দেয়। তবে লুসিয়া কোনো রকম রিয়্যাক্ট না করেই সেখান থেকে চলে যায়। সে জানতো জেমস তাকে ফলো করবেই, আর হয়ও ঠিক সেটাই। জেমস তাকে ফলো করতে করতে তার বাড়িতে পৌঁছে যায়। তার বডিগার্ডকে মেরে লুসিয়াকে ইমোশনাল ব্ল্যাকমেল করতে শুরু করে। লুসিয়া তখন তাকে জানিয়ে দেয় যে মার্কো অনেক পাওয়ারফুল একটা অর্গানাইজেশনের সাথে কাজ করছিল। তাদের শাখা প্রশাখা পৃথিবীর সব জায়গায় ছড়িয়ে আছে। তারা লুসিয়াকেও জোর করে এখানে বন্দি করে রেখেছে। তার মুখ থেকে কিছু বেরোলে তাকে তারা মেরে ফেলবে। জেমস তখন তার কাছে জানতে চায় যে সে কখনো মার্কোর মুখে পেল কিং নামটা শুনেছে কিনা। লুসিয়া জানায় সে এই নাম কখনোই শুনেনি। তবে সে জেমসকে জানিয়ে দেয় যে মার্কোর রিপ্লেসে নতুন কাউকে নেওয়ার জন্য আজকে রাতেই অর্গানাইজেশনের লোকেরা একটা হোটেলে মিটিং করবে। জেমস তখন সেই হোটেলের উদ্দেশ্যে রওনা হয়, আর যাওয়ার আগে লুসিয়াকে বলে যায় যে সে তার একজন এজেন্ট বন্ধুকে লুসিয়াকে মুক্ত করার জন্য দায়িত্ব দিয়েছে, তাই তার চিন্তার কোনো কারণ নেই। এরপর জেমস ছদ্মনামে সেই মিটিংয়ে গিয়ে অর্গানাইজেশনের লিডারের জন্য অপেক্ষা করতে থাকে। সেই সময় সে অর্গানাইজেশনের ব্যাপারে অনেক কিছুই জানতে পারে। তারা মূলত মানব পাচার, ভাইরাস এবং নকল ঔষধ তৈরির মতো অনেক ধরনের অবৈধ কাজ করে থাকে। শুধু তাই নয়, প্রয়োজন বোধে পৃথিবীর বিভিন্ন জায়গায় ভয়ঙ্কর বোম ব্লাস্ট এবং বড় বড় হামলাও করিয়ে থাকে, যাতে সরকার এবং সাধারণ মানুষের ক্ষতি হয় আর তারা লাভবান হতে পারে। এসব কথার মাঝেই অর্গানাইজেশনের লিডার সেখানে চলে আসে। সে সবার কাছে জানতে চায় যে তাদের মধ্যে মার্কোর জায়গায় কে বসতে চায়। তখন তাদের মধ্যে একজন পাওয়ারফুল গ্যাংস্টার মার্কোর জায়গাটা নিতে চায়, কিন্তু তখনই সেখানে স্যাম নামের এক পাহাড় সমান লোক এসে ওই গ্যাংস্টারকে মেরে তার জায়গা নিয়ে নেয়। চোখের সামনে এত বড় একটা ঘটনা ঘটে যাওয়াতেও কেউ কোনো রিয়্যাক্ট করে না, কারণ তাদের অর্গানাইজেশনের নিয়মই হচ্ছে জোর যার মুল্লুক তার, অর্থাৎ যে নিজের পাওয়ার ব্যবহার করতে পারবে অর্গানাইজেশন তাকেই সাপোর্ট করবে। এসব দেখে জেমস বেশ অবাক হয়ে যায়। এমন সময় লিডার জেমসের নাম ধরে বলে, মার্কোর উপর অ্যাটাক হওয়ার পর থেকে আমি বুঝে গিয়েছিলাম তুমি এখানে অবশ্যই আসবে।
জেমস তখন বুঝতে পারে সে ধরা পড়ে গিয়েছে, তাই সে সেখান থেকে পালাতে গেলে অর্গানাইজেশনের লোকেরা তার উপর অ্যাটাক করতে শুরু করে। স্যাম তো গাড়ি নিয়ে তার পেছনেই পড়ে যায়। জেমস কোনোভাবেই তার হাত থেকে বাঁচতে পারছিল না। তখন সে একে একে তার গাড়ির ফিচারগুলো ট্রাই করতে শুরু করে। প্রথমে সে গাড়িতে সেট করা পিস্তল দিয়ে গুলি চালানোর চেষ্টা করে, কিন্তু দুর্ভাগ্যবশত সেটাতে কোনো গুলি ছিল না। বেচারা জেমস এমন কোনো ফিচার খুঁজে পাচ্ছিল না যেটা তার কাজে লাগতে পারে। তবে অনেক চেষ্টা করার পর একটা কাজের জিনিস খুঁজে পায় সে। একটা সুইচ অন করার সাথে সাথেই তার গাড়ির বনেট থেকে আগুন বেরিয়ে স্যামের গাড়িটাকে পুড়িয়ে দেয়। এরপর জেমস আরেকটা সুইচ অন করার সাথে সাথেই তার নিজের গাড়িটাই সোজা গিয়ে পানিতে পড়ে। আর সেটা দেখে স্যাম মনে করে নিশ্চয়ই জেমস পানিতে ডুবে মারা গিয়েছে, তাই সে সেখান থেকে চলে যায়। তবে অন্যদিকে দেখা যায় জেমস প্যারাশুট নিয়ে দূরে গিয়ে ল্যান্ড করে। ততক্ষণে মানিপেনি তাকে পেলকিং এর তথ্য দিয়ে দিয়েছিল। লোকটার আসল নাম কোয়ান্টাম হোয়াইট। তাকে শেষবার অস্ট্রিয়াতে দেখা গিয়েছিল, তাও আবার 4 মাস আগে। তাই জেমস এবার অস্ট্রিয়ার উদ্দেশ্যে রওনা হয়ে যায়। এরই মাঝে টোকিওতে এজেন্টদের সেই মিটিংয়ে ম্যাক্স 9 আইস তৈরি করার প্রস্তাব উপস্থাপন করে। সাউথ আফ্রিকা ছাড়া সবাই তাকে সাপোর্ট করে, কিন্তু প্রোটোকল অনুযায়ী সব দেশ রাজি না থাকলে তারা কোনো ডিসিশন নিতে পারবে না। তাই ম্যাক্সের প্রস্তাবটা বাতিল করে দেওয়া হয়। এরই মাঝে ডিরেক্টর এম এর কাছে খবর আসে যে জেমস এই মুহূর্তে লন্ডনে আছে। এম তখন বিষয়টা কনফার্ম করার জন্য কিউকে ফোন করে জেমসের লোকেশন জানতে চায়। কিউ ঘাবড়ে গিয়ে জেমসের আসল লোকেশন তাকে জানিয়ে দেয়। এদিকে জেমস ততক্ষণে মানিপেনির দেওয়া লোকেশন অনুযায়ী পৌঁছে যায় একটা নির্জন বাড়িতে। ভেতরে ঢুকে সে চুপি সারে কোয়ান্টামকে খুঁজতে শুরু করে এবং একটা পর্যায়ে তাকে খুঁজেও পায়। কোয়ান্টাম সেখানে মৃত্যুর জন্য দিন গুনছিল, তবে সেই মৃত্যু যে জেমসের হাত ধরে আসবে এটা সে কখনো ভাবতেও পারেনি। জেমস তখন তাকে মার্কোর ওই আংটিটা দেখায়। সেটা দেখে কোয়ান্টাম বুঝে যায় যে জেমস মার্কোর মাধ্যমেই তার সন্ধান পেয়েছে। কিন্তু জেমস এটা বুঝতে পারছিল না যে কোয়ান্টাম মৃত্যুর জন্য দিন গুনছে কেন, তাও আবার এমন নির্জন জায়গায় লুকিয়ে। তখন কোয়ান্টাম তাকে জানায় যে সে যেই অর্গানাইজেশনের হয়ে কাজ করত তারাই জোর করে তার শরীরে ভাইরাস ঢুকিয়ে দিয়েছে, কারণ কোয়ান্টাম তাদের একটা কাজ করতে অস্বীকৃতি জানিয়েছিল। তার হাতে আর বেশি দিন সময় নেই, তবে সে এখানে লুকিয়ে কেন আছে সেটা জানায় না। তখন জেমস তার কাছে অর্গানাইজেশনের লিডারের ব্যাপারে জানতে চাইলে কোয়ান্টাম কোনো উত্তর দেয় না। জেমস তখন বুঝতে পারে নিশ্চয়ই কোয়ান্টাম কাউকে বাঁচানোর চেষ্টা করছে। একটু মাথা খাটাতেই সে বুঝে যায় কোয়ান্টাম তার মেয়েকে বাঁচানোর চেষ্টা করছে, কারণ তার পুরো পরিবারের তথ্য সবার কাছে থাকলেও মেয়ের তথ্য কেউ জানে না। তাই জেমস কোয়ান্টামের কাছে তার মেয়ের ব্যাপারে জানতে চায়, কিন্তু কোয়ান্টাম বলতে রাজি হয় না, কারণ অর্গানাইজেশনের লোকেরা যদি মেয়েটার খোঁজ পেয়ে যায় তাহলে তাকেও মেরে ফেলবে। তখন জেমস তাকে আশ্বস্ত করে যে কোয়ান্টাম যদি তাকে লিডারের ব্যাপারে জানায় তাহলে সে কোয়ান্টামের মেয়েকে যেভাবেই হোক বাঁচাবে। কোয়ান্টাম তার কথায় ঠিক বিশ্বাস করতে পারছিল না, কারণ জেমসও তো তার শত্রুই। তখন জেমস তার পিস্তলটা কোয়ান্টামকে দিয়ে তাকে শুট করতে বলে। কোয়ান্টাম তার কথা মতো গান পয়েন্ট করে ঠিকই, কিন্তু শুট করে না, বরং সে লে আমেরিকানের ব্যাপারে জানায়, যার মাধ্যমে সে লিডার পর্যন্ত পৌঁছাতে পারবে। সেই সাথে এটাও জানায় যে কোয়ান্টামের মেয়ে মেডেলিন লে আমেরিকানের লোকেশন জানে। এরপর সে জেমসকে মেডেলিনের অ্যাড্রেসটা দিয়ে সুইসাইড করে নেয়। মেডেলিন একজন ডক্টর ছিল, তাই জেমস পেশেন্ট সেজে তার হসপিটালে পৌঁছে যায় এবং সেখানে সে নিজেকে একজন কিলার হিসেবে পরিচয় দেয়। এরপর সে কথায় কথায় মেডেলিনের কাছে জানতে চায় যে সে অক্সফোর্ড থেকে ট্রেনিং করে এখানে কি করছে, তার তো আরো ভালো কোনো জায়গায় থাকা উচিত। তবে মেডেলিন তার কথার কোনো উত্তর দেয় না। তখন জেমস সরাসরি মেডেলিনকে তার বাবার ব্যাপারে সবকিছু জানিয়ে দেয়। মেডেলিন এতদিন জানত না যে তার বাবা কোথায় আছে, কিন্তু আজ বাবার মৃত্যুর খবর শুনে সে ভীষণ কষ্ট পায়। সে বুঝে গিয়েছিল জেমসের কারণে সেও বিপদে পড়তে পারে, তাই সে জেমসকে সেখান থেকে তাড়িয়ে দেয়। সেখান থেকে বেরিয়ে রিসিপশনে যাওয়া মাত্রই জেমসের সঙ্গে কিউয়ের দেখা হয়। সে জেমসকে জানায় যে ম্যাক্স এবং এম খবর পেয়ে গিয়েছে যে কিউ এবং মানিপেনি জেমসকে গোপনে সাহায্য করছে, তাই এখন ডিপার্টমেন্ট তাদের উপরেও নজর রাখছে। তাদের চাকরি যায় যায় অবস্থা। আসলে টোকিওর মিটিংয়ে 9S এর প্রপোজাল খারিজ করে দেওয়া সত্ত্বেও ম্যাক্স এখনো হার মানেনি, বরং জেমসের টিমের পেছনে আরো উঠে পড়ে লেগেছে, বিশেষ করে জেমসের পেছনে। জেমস যে সেই রাতে মানিপেনির কাছ থেকে পেলকিং এর ব্যাপারে তথ্য নিয়েছিল সেটাও ম্যাক্স জেনে গিয়েছে। তাই কিউ জেমসকে তার সঙ্গে অফিসে ফিরে যেতে বলে, না হলে জেমসের পাশাপাশি তাদেরকেও বিপদে পড়তে হবে। তাছাড়া পুলিশের রেকর্ড অনুযায়ী ওই অর্গানাইজেশনের লিডার অনেক আগেই মারা গিয়েছে, তাই অযথা এসবের পেছনে সময় নষ্ট করেও কোনো লাভ নেই। কিন্তু জেমস তাকে জানায় যে সে নিজের চোখেই ওই লিডারকে দেখেছে, সে তো মারা যায়নি। এই কথা শুনে কিউ হতবাক হয়ে যায়। সে জেমসের কাছে তার পরবর্তী প্ল্যান সম্পর্কে জানতে চাইলে জেমস তাকে মার্কোর ওই আংটিটা দিয়ে সেটা নিয়ে রিসার্চ করতে বলে।
এরই মাঝে হঠাৎ জেমস লক্ষ্য করে যে অর্গানাইজেশনের লোকেরা মেডেলিনকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে। সে তৎক্ষণাৎ মেডেলিনকে বাঁচানোর জন্য দৌড় দেয়। মেডেলিন তাদের হাত থেকে পালানোর চেষ্টা করছিল, কিন্তু সেটা আর সম্ভব হয় না। পাহাড়ি রাস্তা ধরে মেডেলিনকে নিয়ে যাচ্ছিল তারা। এরই মাঝে জেমস একটা ছোট্ট চপার নিয়ে সেখানে পৌঁছে যায়। সে মাফিয়াদের গাড়িতে গুলি করে, কিন্তু গাড়িগুলো বুলেট প্রুফ হওয়ায় তাদের কোনো ক্ষতি হয় না, বরং তাদের গুলিতে জেমসের চপারের অবস্থা খারাপ হয়ে যায়। কিন্তু এরপরও সে হার মানে না। ভাঙা প্লেনের মাধ্যমেই মাফিয়াদের গাড়িটা ক্রাশ করে দিয়ে ফাইনালি মেডেলিনকে বাঁচিয়ে নেয়। কিন্তু মেডেলিন জেমসের উপর ভীষণ ক্ষেপে গিয়েছিল, কারণ তার জন্যই ওই লোকগুলো মেডেলিনের কাছে পৌঁছাতে পেরেছে। তবে জেমস তাকে বুঝিয়ে শুনিয়ে শান্ত করে। এদিকে কিউ ততক্ষণে ওই আংটির রহস্য বের করে ফেলেছিল। সেটা মূলত ওই অর্গানাইজেশনের সিম্বল। সেই সিম্বলের মাধ্যমে সে ওই অর্গানাইজেশনের লিডারদের ব্যাপারে সমস্ত তথ্য বের করে ফেলে। কিন্তু দুর্ভাগ্যবশত সে জেমসকে বিষয়টা জানানোর আগেই মাফিয়ারা তার কাছে পৌঁছে যায়। তারা কিউকে ফলো করতে শুরু করে, কিন্তু অতিরিক্ত ভিড় থাকার কারণে তার উপর অ্যাটাক করতে পারে না। আর সেই সুযোগটা কাজে লাগিয়ে কিউ সেখান থেকে পালিয়ে একটা জায়গায় লুকিয়ে পড়ে। এরপর মাফিয়ারা সেখান থেকে চলে গেলে সে তার হোটেলে ফিরে আসে। কিছুক্ষণ পর জেমস আর মেডেলিনও সেখানে পৌঁছে যায়। তখন কিউ জেমসকে তার পাওয়া সমস্ত তথ্য জানিয়ে দেয়, তবে ওই অর্গানাইজেশনের নামটা তার জানা ছিল না। তখন মেডেলিন জানায় যে ওই অর্গানাইজেশনের নাম হলো স্পেক্টার। সেটা শুনে কিউ বুঝে যায় যে মেডেলিনও ওই অর্গানাইজেশনের ব্যাপারে অনেক কিছুই জানে। তাই সে তাদেরকে কেপটাউনের একটা নিউজ দেখায়, যেখানে অর্গানাইজেশনের লোকেরা রিসেন্টলি হামলা করেছে। সেটা দেখে জেমস হতবাক হয়ে যায়। সে কিউকে দ্রুত লন্ডনে ফিরে যেতে বলে। কিউ তার কথা মতো লন্ডনের উদ্দেশ্যে রওনা হয়, আর যাওয়ার আগে জেমসকে বলে যায় যে তাকে যত দ্রুত সম্ভব লে আমেরিকানকে খুঁজে বের করতে হবে। একমাত্র তার মাধ্যমেই তারা লিডার পর্যন্ত পৌঁছাতে পারবে। তখন মেডেলিন তাদেরকে জানায় যে লে আমেরিকান কোনো মানুষ নয়, সেটা একটা জায়গা। আর এটা শুনে জেমস মেডেলিনকে নিয়ে লে আমেরিকানের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। সেটা মূলত তানজানিয়া শহরের একটা হোটেল ছিল, যেখানে মেডেলিনের বাবা মা প্রায় ঘুরতে আসতো। মেডেলিনও সেখানে বেশ কয়েকবার এসেছে, কিন্তু এখানে লিডারের ব্যাপারে কোনো গোপন তথ্য আছে বলে তার জানা নেই। জেমস তখন ওই পুরো রুমটা খুব ভালোভাবে সার্চ করে, কিন্তু কোথাও কোনো ক্লু পায় না। এরপর রাতে মেডেলিন ঘুমিয়ে পড়লে জেমস রাত জেগে তাকে পাহারা দিতে শুরু করে। আর তখনই সামনের দেয়ালটা দেখে তার মনে একটু সন্দেহ জাগে। কৌতূহলবশত দেয়ালটা চেক করতে গিয়ে সে দেখে ভেতরটা সম্পূর্ণ ফাঁপা, অর্থাৎ দেয়ালের ওপারে কিছু একটা আছে। সে তৎক্ষণাৎ দেওয়াল ভাঙতে শুরু করে, আর সেই শব্দে মেডেলিনেরও ঘুম ভেঙে যায়। তারা দেয়াল ভেঙে ভেতরে গিয়ে কিছু কোঅর্ডিনেট খুঁজে পায়। জেমস চেক করে দেখে কোয়ান্টাম স্যাটেলাইট হ্যাক করে সেই লিডারকে খুঁজে বেড়াচ্ছিল। এই কারণেই হয়তো সে জেমসকে এখানে আসতে বলেছে, যাতে জেমস তার অসম্পূর্ণ কাজটা সম্পূর্ণ করতে পারে। মেডেলিন তখন জেমসের সঙ্গে যেতে চায়, কিন্তু জেমস রাজি হয় না, কারণ এই সফরে তার সঙ্গে যে কোনো অঘটন ঘটতে পারে। তবুও মেডেলিন জোর করতে থাকে, কারণ সে জানতে চায় তার বাবার সঙ্গে কি হয়েছিল। জেমস তখন বাধ্য হয়ে তাকে নিয়েই রওনা হয়। এদিকে ম্যাক্স এনকে না জানিয়ে আবারও এজেন্টদের নিয়ে মিটিং ডাকে, এবং এবার সাউথ আফ্রিকা তার প্রস্তাবে সম্মতি জানায়। অর্থাৎ এবার 9 আইস গঠন করতে কেউ আটকাতে পারবে না। শুধু তাই নয়, সে জেমসদের প্রোগ্রাম বাতিলেরও ব্যবস্থা করে ফেলেছিল। সেটা শুনে এম ভীষণ রেগে যায়। সে বুঝে গিয়েছিল ম্যাক্সের উদ্দেশ্য ভালো নয়, কিন্তু তার কিছু করারও ছিল না, কারণ ম্যাক্স আগে থেকেই তাকে এই নতুন প্রোগ্রাম থেকে সরানোর ব্যবস্থা করে ফেলেছিল। এদিকে ট্রেনে করে যাওয়ার সময় জেমস মেডেলিনকে পিস্তল চালানো শেখাতে চায়, কিন্তু মেডেলিনের স্কিল দেখে সে নিজেই অবাক হয়ে যায়। এরপর জেমস মেডেলিনের সাথে একটু ফ্লার্ট করতে শুরু করে, কারণ প্রথম দেখাতেই মেডেলিনকে ভালো লেগে গিয়েছিল তার। কিন্তু তার মাঝেই হঠাৎ স্যাম এসে তাদের উপর অ্যাটাক করে। জেমস তার সাথে ফাইট করতে শুরু করে, কিন্তু এমন দৈত্যের সাথে বেচারা পেরে উঠছিল না। মেডেলিন থেকে আটকাতে গেলে স্যাম তাকেও এক থাপ্পড়ে অজ্ঞান করে দেয়। এরপর জেমসকে মারতে মারতে একেবারে ট্রেনের দরজার কাছে নিয়ে যায় স্যাম। সে দরজা খুলে জেমসকে ফেলেই দিচ্ছিল, তখনই মেডেলিন এসে তার উপর গুলি চালাতে শুরু করে। কিন্তু দুর্ভাগ্যবশত স্যামের গায়ে একটা গুলিও লাগে না। সে যখন ফিরে এসে মেডেলিনের উপর অ্যাটাক করতে যায়, তখন জেমস খুব কৌশলে একটা শিকল দিয়ে স্যামের গলা পেঁচিয়ে ধরে, আর সেটার অন্য প্রান্ত সেখানে থাকা লোহার ব্যারেলের সাথে আটকে দেয়। ট্রেনের দরজা খোলা থাকায় একে একে ব্যারেলগুলো নিচে পড়তে শুরু করলে স্যামও সিটকে ট্রেনের বাইরে গিয়ে পড়ে। অন্যদিকে তখন দেখা যায় কিউ মানিপ্যানিকে নিয়ে এম এর কাছে গিয়ে জেমসের লোকেশন জানিয়ে দেয়, কিন্তু এম কোনো অ্যাকশন নেওয়ার বদলে উল্টো কিউকে ট্র্যাকিং সফটওয়্যারটা ডিলিট করে দিতে বলে, যাতে জেমসকে আর ট্র্যাক করা না যায়, কারণ ম্যাক্স তাদের মাধ্যমে জেমসের কাছে পৌঁছানোর সুযোগ পাবে, আর সেটা এম চাচ্ছিল না। এরপর সিন শিফট হলে আমরা দেখতে পাই জেমস এবং মেডেলিন একটা মরুভূমিতে কারো অপেক্ষা করছে।
কিছুক্ষণের মধ্যে একটা গাড়ি এসে তাদেরকে অর্গানাইজেশনের গেস্ট হাউসে নিয়ে যায়। সেখানে পৌঁছানোর পর অর্গানাইজেশনের লোকেরা তাদের দুজনকে একটা নির্জন হলে নিয়ে যায়। সেখানেই জেমসের সঙ্গে দেখা হয় অর্গানাইজেশনের লিডার ওবেরহাউজারের সাথে। ওবেরহাউজার তাদেরকে তার ডেটা সেন্টারে নিয়ে যায়। সেখানে একটা ভিডিওর মাধ্যমে তারা জানতে পারে যে এম তার দায়িত্ব ম্যাক্সকে বুঝিয়ে দিচ্ছে। সেটা দেখেই জেমস বুঝে যায় নিশ্চয়ই সবকিছুর পেছনে ম্যাক্সের কোনো খারাপ উদ্দেশ্য আছে, হয়তো সেও এই অর্গানাইজেশনের সাথে জড়িত। আর ওবেরহাউজারও সেটা স্বীকার করে। এরপর সে জেমসকে টিটকারি দিয়ে বলে যে সে অনেকবার জেমসের সামনে পড়েছে, কিন্তু জেমস তাকে ধরতে পারেনি। সে জেমসের পছন্দের মানুষদেরকে মেরে ফেলেছে, তবে কোনো ব্যক্তিগত শত্রুতার জন্য নয়। জেমস তার অর্গানাইজেশনের পেছনে পড়েছে, তাই ওবেরহাউজারও জেমসের ক্ষতি করেছে। এই কথা শুনে মেডেলিন একটু ঘাবড়ে যায়, কারণ জেমস এখন তাকে ভালোবাসে। তার ভয়কে আরো বাড়িয়ে দেওয়ার জন্য ওবেরহাউজার এবার তাকে তার বাবার মৃত্যুর ফুটেজটা দেখায়। সেটা দেখে মেডেলিন ভীষণ ইমোশনাল হয়ে পড়ে। এরপর তাদের দুজনকে ধরে নিয়ে যাওয়া হয় একটা ল্যাবে। সেখানে জেমসকে বেঁধে টর্চার করতে শুরু করে ওবেরহাউজার। সে জেমসের শরীরে ভাইরাস ইনজেক্ট করে দেয় যাতে তার সমস্ত স্মৃতি মুছে যায়। আর এটাই হবে ওবেরহাউজারের প্রতিশোধ, কারণ এতদিন যাবৎ জেমসরা অর্গানাইজেশনের অনেক ক্ষতি করেছে, তাদের অনেক প্ল্যান ভেস্তে দিয়েছে, অনেক গুরুত্বপূর্ণ মানুষকেও মেরেছে। অবশ্য তার রাগের আরও একটা কারণ ছিল। ছোটবেলায় জেমসের বাবা মা মারা যাওয়ার পর থেকে ওবেরহাউজারের বাবা তাকে নিজের ছেলের মতো করে মানুষ করেছে। ওবেরহাউজার জেমসকে নিজের ভাই মনে করত, কিন্তু সেই ভাই যে একদিন তার বিরুদ্ধেই চলে যাবে এটা সে কখনোই ভাবতেও পারেনি। তার মুখে এসব কথা শুনে মেডেলিন হতবাক হয়ে যায়। তবে জেমস কোনোরকম রিয়্যাক্ট করে না, কারণ সে জানতো সে ভুল কিছু করেনি। তো এসবের মাঝেই ওবেরহাউজারের প্রসেস শেষ হয়ে গেলে সে মনে করে জেমসের স্মৃতি মুছে গিয়েছে, এমনকি সে মেডেলিনকেও ভুলে গিয়েছে। এই কথা শুনে মেডেলিন ছুটে যায় জেমসের কাছে। তখন জেমস ইশারায় মেডেলিনকে তার হাতের ঘড়িটা নিতে বলে। মেডেলিন খুব কৌশলে ঘড়িটা নিয়ে ওবেরহাউজারের দিকে ছুঁড়ে মারে। জেমস আগে থেকেই আন্দাজ করেছিল যে কিউ যেহেতু অ্যালার্মের বিষয়টা স্পেশালি মেনশন করেছে, তার মানে অ্যালার্মের সাথে এমন কোনো ফিচার আছে যার মাধ্যমে সে নিজেকে বাঁচাতে পারবে। আর হয়ও ঠিক সেটাই। ঘড়িতে অ্যালার্ম বেজে ওঠা মাত্রই সেটা ব্লাস্ট হয়ে যায়, আর সেই সুযোগে জেমসরা সেখান থেকে পালাতে শুরু করে। ওবেরহাউজারের লোকেরা তাদের উপর অ্যাটাক করে ঠিকই, কিন্তু জেমস সেখানে থাকা ফুয়েল পাম্পটা ব্লাস্ট করে সবাইকে শেষ করে দিয়ে মেডেলিনকে নিয়ে পালিয়ে আসে। তবে গল্প কিন্তু এখানেই শেষ নয়, এখনো অনেক কিছু বাকি। অন্যদিকে এম কিউকে নিয়ে তাদের সেফ হাউসে আশ্রয় নিতে যায়, কিন্তু সেখানে গিয়ে দেখে জেমসরা অলরেডি সেখানে পৌঁছে গিয়েছে। জেমস এখানে ডিরেক্টর এম কে ওবেরহাউজার এবং তার অর্গানাইজেশনের ব্যাপারে সবকিছু খুলে বলে, সেই সাথে ম্যাক্সের বিষয়টাও জানায়। আপাতত ওবেরহাউজারদের উদ্দেশ্য হল গ্লোবাল সার্ভেলেন্স সিস্টেমের অ্যাক্সেস নেওয়া, যাতে পুরো পৃথিবীর ডেটা সেন্টারের উপর কবজা করতে পারে। সেটা শুনে এম একটু টেনশনে পড়ে যায়, কারণ রাত 12টার মধ্যেই সিস্টেম আপডেট হবে, আর আপডেট হলেই তো অর্গানাইজেশন সেটার অ্যাক্সেস পেয়ে যাবে। অর্থাৎ যা করার তাদেরকে এখনই করতে হবে। তাই জেমসরা আর এক মুহূর্ত দেরি না করে বেরিয়ে পড়ে ম্যাক্সকে আটকানোর জন্য। আর কিউকে দায়িত্ব দিয়ে যায় স্যাটেলাইট হ্যাক করে সিস্টেম আপডেট হওয়া থেকে আটকানোর। তবে এত সব ঘটনা জানার পর মেডেলিন এবার জেমসের সঙ্গে যেতে চায় না। সে সবসময় এসব থেকে দূরে থাকতে চেয়েছে, কিন্তু সে জানতো জেমসের পক্ষে কখনো এগুলো ছেড়ে দেওয়া সম্ভব নয়। তাই সে জেমসকেই ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। সেটা শুনে জেমস খুব কষ্ট পায় ঠিকই, কিন্তু মেডেলিনের সিদ্ধান্তের সম্মান করে সে সেখান থেকে চলে যায়। তাদের সঙ্গে কিউ আর মানিপেনিও ছিল। যাওয়ার পথে হঠাৎ অর্গানাইজেশনের লোকেরা তাদের উপর অ্যাটাক করে দেয়। একটা পর্যায়ে জেমসের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেলে তারা সবাই অজ্ঞান হয়ে যায়। তখন ওবেরহাউজারের লোকেরা জেমসকে কিডন্যাপ করে তাদের আস্তানায় নিয়ে যায়। কিন্তু মজার ব্যাপার হলো সেখানে পৌঁছে জেমস সবাইকে একে একে মারতে শুরু করে। অর্থাৎ অজ্ঞান হয়ে যাওয়াটা তাদের নাটক ছিল ওবেরহাউজারের কাছে পৌঁছানোর জন্য। জেমস যখন ওবেরহাউজারের পেছনে ব্যস্ত, তখন এম বাকিদেরকে নিয়ে পৌঁছে যায় ম্যাক্সের কাছে। তাদেরকে দেখে ম্যাক্স ভীষণ ঘাবড়ে যায়। এম চাইলে তখনই ম্যাক্সকে মেরে ফেলতে পারত, কিন্তু সে আইনিভাবে অ্যাকশন নিতে যাচ্ছিল। তাদের কাছে ম্যাক্সের বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ ছিল, যার মাধ্যমে ম্যাক্সকে খুব সহজেই জেলের ভাত খাওয়ানো অথবা তার ফাঁসির ব্যবস্থা করা যেত। সেটা শুনে ম্যাক্স এমকে মারার জন্য গান পয়েন্ট করে, কিন্তু দুঃখের বিষয় এম আগে থেকেই তার পিস্তল থেকে সব গুলি বের করে নিয়েছিল। বেচারা ম্যাক্স কি করবে বুঝতে পারছিল না। এদিকে জেমস পৌঁছে যায় ওবেরহাউজারের কাছে। জেমস তার উপর গুলি চালায়, কিন্তু ওবেরহাউজারের সামনে বুলেট প্রুফ গ্লাস থাকায় তার কোনো ক্ষতি হয় না। গতবারের অ্যাটাকে ওবেরহাউজার বেশ আহত হয়েছে, এমনকি তার একটা চোখও নষ্ট হয়ে গিয়েছে। তবে জেমস সেসবে পাত্তা না দিয়ে তার কাছে জানতে চায় যে ওবেরহাউজার তাকে এখানে তুলে এনেছে কেন। তখন ওবেরহাউজার তাকে জানায় যে সে শুধু জেমসকেই নয়, মেডেলিনকেও তুলে এনেছে,
এবং সেখানে একটা বোম সেট করে রেখেছে। 3 মিনিটের মধ্যেই সেটা ব্লাস্ট হয়ে যাবে। এই 3 মিনিটের মধ্যে যদি জেমস মেডেলিনকে খুঁজে বের করতে পারে তাহলে তো ভালো, তা না হলে দুজনকেই মরতে হবে। এই বলে ওবেরহাউজার সেখান থেকে বেরোনোর প্রস্তুতি নিতে শুরু করে। একদিকে জেমস পাগলের মতো মেডেলিনকে খুঁজতে থাকে, অন্যদিকে ম্যাক্স আর এম এর মধ্যে শুরু হয় তুমুল লড়াই। একটা পর্যায়ে তাদের গুলিতে সামনে থাকা কাচের দেওয়ালটা ভেঙে যায় আর ম্যাক্স বেচারা পা পিছলে সোজা গিয়ে পড়ে নিচে এবং সেখানেই মারা যায়। এরই মাঝে জেমসও মেডেলিনকে খুঁজে পায়। তাকে একটা ঘরের ভেতর বেঁধে রাখা হয়েছিল। জেমস অনেক কষ্টে তাকে সেখান থেকে ছাড়িয়ে বিল্ডিং থেকে ঝাঁপ দিয়ে নিচে থাকা একটা নেটের উপর পড়ে। ততক্ষণে ওবেরহাউজার হেলিকপ্টার নিয়ে সেখান থেকে বেরিয়ে যায় আর সাথে সাথেই বোম ব্লাস্টে পুরো বিল্ডিংটা ধসে পড়ে। ওবেরহাউজার ধরে নিয়েছিল জেমস মারা গিয়েছে, কিন্তু পরক্ষণেই জেমস তার হেলিকপ্টারকে টার্গেট করে গুলি ছুটতে শুরু করে। সেটা দেখে ওবেরহাউজার ভীষণ ঘাবড়ে যায়। সে কিছু বুঝে ওঠার আগেই হেলিকপ্টার ক্র্যাশ হয়ে যায়, কিন্তু তাতেও ওবেরহাউজার মারা যায় না। মানে একেবারে কই মাছের প্রাণ যাকে বলে। সেটা দেখে জেমস আবারও ছুটে যায় তার কাছে। ওবেরহাউজার ভেবেছিল জেমস তাকে মারতে এসেছে, কিন্তু না, জেমস তাকে এম এর হাতে তুলে দিয়ে মেডেলিনের কাছে চলে যায়। আর এখানে এই দুর্দান্ত গল্পটা শেষ হয়ে যায়। সত্যি বলতে জেমস বন্ডের সিরিজের সবগুলো গল্পই আমার অনেক ভালো লাগে, আর এটাও অনেক ভালো লেগেছে। আশা করি আপনাদের কাছেও যথেষ্ট ভালো লেগেছে। তবে আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এমন সব সুন্দর সুন্দর মুভির এক্সপ্লেনেশন দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল প্রেস করে রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।